আসসালামু আলাইকুম। আমরা 99তম ব্যাংকিং ডিপ্লোমা জিআইবিবির অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট ওএম মডিউল এ থেকে আমরা আলোচনা করব। আজকে এটা হচ্ছে তৃতীয় ক্লাস। মডিউল এ অনেক বড় একটি অধ্যায়। এখানে প্রায় আলোচনা করা আছে 33টি প্রশ্ন আলোচনা করা আছে, অনেক বড় অধ্যায়। তো আমরা এর আগে দেখেছিলাম সাংগঠনিক জলবায়ু নিয়ে আমরা আলোচনা করছিলাম যে সাংগঠনিক জলবায়ু কি। একটি সুন্দর সাংগঠনিক জলবায়ু বিকাশের কৌশলগুলি আলোচনা করুন। সংগঠনের এরপর দেখবো সংগঠন কাঠামো। আমরা 24 নম্বর পৃষ্ঠাতে যাব। 22, 23, 24। হ্যাঁ, অর্গানাইজেশন ক্লাইমেট। হোয়াট ইজ অর্গানাইজেশনাল ক্লাইমেট? আমাদের সাংগঠনিক জলবায়ু কি? এটা মনে হয় কালকে সেদিন একটু কথা বলেছিলাম। আজকে একটু উম, দেখি এটা যে সাংগঠনিক জলবায়ু বলতে সাংগঠনিক জলবায়ু একটি প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান পরিবেশ, মনোভাব এবং উপলব্ধিকে বোঝায়, যা সম্মিলিত কর্মীদের আচরণ, প্রেরণা এবং কাজের সন্তুষ্টিকে প্রভাবিত করে। তাহলে আমাদের প্রতিষ্ঠানে যতগুলো কর্মী রয়েছে, তাদের তাদের কর্মীদের আচরণ, প্রেরণা এবং কাজের সন্তুষ্টিকে প্রভাবিত করে এমন আহ, কার্য পরিবেশ, মনোভাব এবং উপলব্ধিকে আমরা সাংগঠনিক জলবায়ু বলি। এটি একটি মনস্তাত্ত্বিক এবং মানসিক পরিবেশ যা কর্মচারী ব্যবস্থাপনা এবং সামগ্রিক সাংগঠনিক সংস্কৃতির মিথস্ক্রিয়া থেকে উদ্ভব হয়। এটি ইতিবাচক সাংগঠনিক জলবায়ু উন্মুক্ত বিশ্বাস উন্মুক্ত যোগাযোগ, বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধা এবং সমর্থন দ্বারা চিহ্নিত করা হয়। কর্মীদের ব্যস্ততা, উৎপাদনশীলতা এবং সামগ্রিক মঙ্গল বৃদ্ধি করে। আমাদের যদি ইতিবাচক সংগঠনের জলবায়ু হয়, তাহলে সেটি আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে, আমাদের সকলের মধ্যে ক্রিয়েটিভিটি আনবে। আমরা সকলে মিলে উৎপাদনশীলতায় ব্যস্ত থাকবো এবং সকলের মঙ্গল আমরা কামনা করব। আর যদি আমাদের সেটা বিপরীত ভাবে হয়, যদি সেটা আমাদের ইতিবাচক না হয়, নেতিবাচক হয়, তাহলে অবিশ্বাস, ভয়, দুর্বলতা আমাদের কাজ করবে, মনোবল হ্রাস হবে, উৎপাদনশীলতা হ্রাস পাবে। তাহলে সাংগঠনিক জলবায়ু হচ্ছে তাহলে কর্মীদেরকে সম্মিলিতভাবে আচার আচরণ এবং কাজের সন্তুষ্টিকে প্রভাবিত করতে পারে এমন বিদ্যমান পরিবেশ, মনোভাব এবং উপলব্ধিকে আমরা সাংগঠনিক জলবায়ু বলি। সাংগঠনিক জলবায়ুর বৈশিষ্ট্য নিম্নরূপ: উন্মুক্ত যোগাযোগ ব্যবস্থা। তাহলে সাংগঠনিক জলবায়ু যদি আমাদের ভালো মতো থাকে, তাহলে আমরা এর বৈশিষ্ট্যগুলো কি দিতে পারি? উন্মুক্ত এবং যোগাযোগ ব্যবস্থা, মানে সবগুলো পজিটিভ আসবে এখানে। এর বৈশিষ্ট্যগুলো: সমর্থন এবং স্বীকৃতি, ন্যায্যতা এবং শুধু ন্যায্যতা হবে, এটা তো আমরা সেদিন দেখেছি। কর্মচারী উন্নয়ন, উদ্ভাবন, সহযোগিতা, স্বায়ত্তশাসন এবং ক্ষমতা, দ্বন্দ্ব সমাধান। আচ্ছা, এগুলা এগুলো হচ্ছে আমাদের সাংগঠনিক জলবায়ুর বৈশিষ্ট্য। এটা সেদিন দেখেছি, এই যে এটা আলোচনা করি। একটি সুন্দর সাংগঠনিক জলবায়ু বিকাশের কৌশলগুলি আলোচনা করুন। মানে আপনার এখানে সাংগঠনিক জলবায়ু বিকাশ করবে, মানে সুস্থ অবস্থায় সেখানে থাকবে, সবকিছু ঠিকঠাক থাকবে, খুব ভালো মতো থাকবে। তা সেটা আমাদের করতে কি কি প্রয়োজন? আমাদের কার্যকর যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন, মানুষের জন্য উদ্বেগ, তারপরে আছে অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ। তার কার্যকর যোগাযোগ, মানে এই প্রশ্নটা আমাদের বুঝতে হবে যে সাংগঠনিক জলবায়ু বিকাশ করতে গেলে কি কি কৌশলগুলো আমাদের করতে হবে, মানে কি কৌশল আমাদের অবলম্বন করতে হবে সেটা আমাদের আলোচনা করতে হবে। তাহলে কৌশল হচ্ছে কার্যকর যোগাযোগ, উন্মুক্ত এবং স্বচ্ছ যোগাযোগ একটি সুস্থ সাংগঠনিক জলবায়ুর ভিত্তি। একটি শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে যে তথ্য সংস্থার সকল স্তরের মধ্যে অবাধে প্রবাহিত হয়। তো তাই এই সাধারণত 2 লাইন 1.5 লাইন করে দিবেন, কারণ এটা লিখলে 2 লাইন 3 লাইন হয়ে যাবে। এত টপ ডাউন কমিউনিকেশন ম্যানেজমেন্ট থেকে কর্মীদের, বটম আপ কমিউনিকেশন কর্মচারী থেকে ম্যানেজমেন্ট উভয়ই জড়িত থাকে। কার্যকর যোগাযোগ ভুল বোঝাবুঝি কমায়, আস্থা তৈরি
করে এবং কর্মীদের মধ্যে একত্রিত হওয়ার অনুভূতি উৎসাহিত করে। এত কিছু লেখার দরকার নাই। কাজ যখন মানে সকলে, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন থেকে শুরু করে অধস্তন পর্যন্ত আমাদের যোগাযোগ ব্যবস্থাটা ঠিক থাকতে হবে। যোগাযোগ ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে সামগ্রিক জলবায়ু সহজে আমরা বিকাশ লাভ করতে পারবে। মানুষের জন্য উদ্বেগ, একটি শক্তিশালী সামগ্রিক জলবায়ু মানুষের প্রতি সহানুভূতিশীল। উদ্বেগ না থাকে এখানে আমরা সহানুভূতিশীল দিতে হবে, যদি এই ভাষা আপনাকে জটিল লাগে। তাহলে মানুষের জন্য সহানুভূতিশীল একটি শক্তিশালী সামগ্রিক কাঠামো বা সামগ্রিক জলবায়ু কর্মীদের প্রতি সহানুভূতিশীল চিন্তা দ্বারা চিহ্নিত করা হয়। এখন আপনার কথা হচ্ছে এই পয়েন্টগুলো মনে রাখাই কাজ। এই পয়েন্টগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি এই প্রশ্নগুলো সহজে লিখতে পারবেন। অংশগ্রহণমূলক, আর এই লেখাটা কিন্তু এত বড় বড় লেখা যাবে না, পয়েন্টের মধ্যে মানে 1 লাইন 1.5 লাইন করে লিখবো। এটা লিখলেই আমাদের 2 লাইন 3 লাইন হবে। তো অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ যখন করবো তখন আমাদের মতামতটা অধস্তন থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যন্ত সবার মতামত আমরা নিব, তাহলে আমাদের মধ্যে একটা গ্রহণযোগ্যতা পারবে। আপনাকে সবাই নেতা হিসেবে মানবে, ম্যানেজার হিসেবে মানবে। যখন আপনি কোনো কিছু একটা সিদ্ধান্ত নেবেন, ব্রাঞ্চের ক্ষেত্রে যখন সিদ্ধান্ত নেবেন, তখন আপনি একজন লোয়ার লেভেলের এমপ্লয়ির কাছ থেকে আপনি কোনো ডিসিশন মেকিং এর জন্য চাইবেন, যে ডিসিশন মেকিং না সিদ্ধান্তের জন্য, মানে কি বলে, মতামত, তার মতামতটা আপনি নেবেন বা চাবেন যে এটা আমরা করব, আমরা সামনের বছর আমরা 100 crore ডিপোজিট নিয়ে আসতে চাই। তাহলে আমরা কি কি পথে আগাবো, তুমি বলো মিস্টার রহিম, তুমি বলো, তুমি হচ্ছে সবচেয়ে লোয়ার গেট বা সর্বনিম্ন স্তরে আছো, আর তুমি বলো, এবং আরেকজন বলে, এইভাবে সবার মতামত যদি আমরা নিই তাহলে সবচেয়ে ছোট যে এমপ্লয়িটা সেও কিন্তু আপনাকে অনেক ভালোবাসবে এবং সেও কাজ করবে, আপনি যেটা বলবেন সেটা শুনবে। এই জন্য হচ্ছে সবার অংশগ্রহণমূলক সিদ্ধান্ত আমাদের দরকার আছে। নীতি পদ্ধতি নিয়মের পরিবর্তন, যদি আমাদের সাংগঠনিক আবহাওয়ায় বা জলবায়ুতে নীতি পদ্ধতি এবং নিয়ম দ্বারা প্রভাবিত করতে পারে, পুরনো কোনো নিয়ম নীতি থাকলে যেটা আমাদের সাংগঠনিক জলবায়ুর উপর আঘাত আনবে বা সাংগঠনিক জলবায়ু আমাদেরকে কত ভালো মতো কাজ করতে পারবে, সেই ধরনের নিয়ম নীতিগুলো আমরা পরিহার করব। প্রযুক্তিগত পরিবর্তন, অবশ্যই সাংগঠনিক জলবায়ু যে সুস্থ ধারা বা সুস্থভাবে রাখতে গেলে অবশ্যই আমাদের জলবায়ু প্রযুক্তিগত পরিবর্তন থাকতে হবে। প্রযুক্তিগত পরিবর্তন যদি আমাদের না থাকে তাহলে আমরা এটা করতে পারবো না, সহজে অ্যাপ্লাই করতে পারবো না। কারণ আপনি যখন প্রযুক্তিগত দিক যখন নিয়ে আসবেন না, আপনার ব্যাংক যদি এখনো এই রেজিস্টার লেখার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আপনার ব্যাংকে সহজে কাস্টমার আসতে চাইবে না। আপনি ব্যাংক হতে হবে ফার্স্ট, মানে ইন্টারনেট ডিপোজিটে টাকা জমা দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ফার্স্ট হলে। এখন অনেক ব্যাংকে আছে, কাস্টমার টাকা জমা দিয়ে গেল টেলারের কাছে, টেলার কি করলো সেটা জমা না দিয়ে সেই ভাউচারটা আরেকজনের কাছে পাঠিয়ে দেয়, আরেকজন আবার আরেকজন অথরাইজ পাঠিয়ে দেয়, আরেকজন অথরাইজ করে দেয়, তারপরে আমাদের টাকাটা অ্যাকাউন্টে ঢোকে। এই যে প্রসেস, লং প্রসেস, 2 থেকে 3 জন 4 জন পর্যন্ত লং প্রসেস, এই লং প্রসেসটাই হচ্ছে কাস্টমারকে বিরক্তি করতে পারে। হুম। তাহলে এটা কাস্টমারকে বিরক্ত করবে, সঙ্গে সঙ্গে আপনাকেও বিরক্ত করবে, যে আপনার কাস্টমার তখন আপনাকে ব্লেম দিবে যে অমুক ব্যাংকে গেলে আমাদের তাড়াতাড়ি হয়, আপনার ব্যাংকে হয় না কেন, ব্লেম দিবে। তাহলে আমাদের অবশ্যই প্রযুক্তিগত উন্নতির দরকার আছে। আমরা দেখবো যে সাংগঠনিক কাঠামো, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাংগঠনিক কাঠামো বা হোয়াট ইজ অর্গানাইজেশন স্ট্রাকচার, সংগঠন কাঠামোটা কি। তো এই কাঠামো এখানে বলা আছে যে সংগঠন কাঠামো প্রতিষ্ঠানের সার্বিক উদ্দেশ্য অর্জনে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীবৃন্দ সম্মিলিত কাজ করার জন্য যে কাঠামো তৈরি করা হয় তাকে সংগঠন কাঠামো বলে। তাহলে প্রতিষ্ঠানের সার্বিক উদ্দেশ্য অর্জনের জন্য, মানে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য, এত কিছু যদি আপনি না লেখেন তাহলে লিখবেন প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সার্বিক উদ্দেশ্য, বা এটা হয়তো বাদ দিলেন। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীবৃন্দকে সম্মিলিত কাজ করার যে কাঠামো, কে কোন কাজ করবে, কাজ করার যে কাঠামো, মোট কথা যে অর্গানোগ্রাম যেটা আমাদের ব্যাংকে ইউজ করি আমরা, সেই অর্গানোগ্রামটা যে কে কিভাবে কাজ করবে, কোন কাজ করবে, কোন দায়িত্ব পালন করবে, এটা আমরা যে একটা চিত্রের মাধ্যমে যেটা তুলে ধরি বা আমরা ছকের মাধ্যমে যেটা তুলে ধরি সেটা হচ্ছে সাংগঠনিক কাঠামো। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ, নির্বাহী কর্মীবৃন্দের পারস্পরিক সম্পর্কের কাঠামোই হলো সংগঠন কাঠামো, সহজ কথায়। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ এবং, মানে আপনার ব্যাংকের ক্ষেত্রে যদি এটা উদাহরণ দিয়ে থাকি, তাহলে একজন ম্যানেজার থাকবে, ম্যানেজারের আন্ডারে আমাদের সেকেন্ড ম্যানেজার থাকবে, অপারেশন ম্যানেজার আন্ডারে 3টা থাকবে, একটা হচ্ছে টিলার, একটা হচ্ছে জিবি ইনচার্জ, একটা হচ্ছে অ্যাডভান্সের লোক, মানে
ক্রিয়েটের লোক। আবার টেলারের নিচে থাকবে তিনটা হচ্ছে টেলার, টেলার ওয়ান, টেলার হেড টেলারের নিচে থাকবে টেলার ওয়ান, টেলার টু, টেলার থ্রি। আবার জিবি ইনচার্জের নিচে থাকবে হয়তো তিনজন, একজন অ্যাকাউন্ট ওপেনিং, একজন দেখবে ক্রেডিট কার্ড ডিভিশন মানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দেখবে, আর একজন হয়তো রেমিটেন্স দেখবে। লোনের ক্ষেত্রে এরকম, অ্যাডভান্সের ক্ষেত্রেও থাকবে আমাদের এসএমই দেখবে, মাই লোন দেখবে বা পার্সোনাল লোন দেখবে, আর এটা হচ্ছে আমাদের কি লোন বলে ওটাকে, ফান্ডিং, নন ফান্ডিং যে লোনগুলো, বড় বড় যে লোনগুলো, সেই লোনগুলো দেখবে। এই যে চিত্রটা, এটা হচ্ছে সংগঠনের কাঠামো, কে কিভাবে কাজ, কোন কাজ করবে, এটা হচ্ছে সংগঠন কাঠামো, অর্গানোগ্রামটা। এই কথা এখানে বলা আছে। যে এখন আপনারা হয়তো একটু পরিষ্কার হয়েছেন বা বুঝতে পেরেছেন যে এটা কিভাবে হয় আর কি। যে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ, নির্বাহী কর্মীবৃন্দ পারস্পরিক সম্পর্কের কাঠামোই হলো সংগঠন কাঠামো। এটি বিভিন্ন বিভাগ, ব্যক্তি এবং পদের মধ্যকার পারস্পরিক আনুষ্ঠানিক সম্পর্কের আগাম রূপরেখা দান করে। সম্পর্কের এরূপ রূপরেখাকে সাংগঠনিক কাঠামো বলে। নিচে সংগঠন কাঠামো সম্পর্কে বিভিন্ন মনীষীদের সংজ্ঞা এখানে দেওয়া হলো। সংজ্ঞাগুলো মুখস্থ করলে করবে, না করলে দরকার দরকার নাই, এই বছর মুখস্থ থাকবে না। তো সংগঠন কাঠামো কাকে বলে এটা সুন্দর করে একটু উপস্থাপন করবেন। এই মনীষীদের সংখ্যা হয়তো আপনাদের বইয়ে ওরকম ভাবে তুলে দেওয়া নাই। তবে এইটুকু সংগঠন কাঠামোটা কি জিনিস এটা সুন্দর করে লিখে আপনি উপস্থাপন করবেন। ডিসকাস দ্য এলিমেন্ট অফ প্রপার অর্গানাইজেশন স্ট্রাকচার। প্রপার, একটা সুষ্ঠু অর্গানাইজেশন স্ট্রাকচারের কাঠামোর এলিমেন্ট চাইছে, মানে উপাদান চাইছে। তাহলে উপযুক্ত বা সুষ্ঠু সাংগঠনিক কাঠামোর জন্য মূল উপাদানগুলি কি কি আলোচনা করুন। তাহলে সাংগঠনিক কাঠামো বলতেই কিন্তু একটা মানে ক্ষমতার যে কেন্দ্রীকরণ সে কিন্তু থাকবে না। আমাদের এখানে কাজের স্পেশালাইজেশন থাকবে, কাজের স্পেশালাইজেশন থাকবে। যে কিরকম ওয়ার্ক স্পেশালাইজেশন নিশ্চিত করতে বা কাজের স্পেশালাইজেশন নিশ্চিত করে যে কর্মচারীর নির্দিষ্ট দায়িত্ব রয়েছে এবং যা প্রতিটি কর্মচারীর কাজের অভিজ্ঞতা, শিক্ষা এবং দক্ষতার উপর নির্ভর করে তারা পালন করবে বলে আশা করা হয়। এটি একটি প্রত্যাশাকে বাধা দেয় যে কর্মীরা এমন কাজগুলি সম্পাদন করবে যার জন্য পূর্বের অভিজ্ঞতা বা প্রশিক্ষণ নেই, তার সামর্থ্য নেই। মানে এটা আমরা এরকম প্রত্যাশা করি না, এরকম প্রত্যাশা করব না যে কর্মীরা পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না বা যে কাজটা পারবে না সে কাজটা কর্মীরা আহ, সে কাজটা কর্মীরা করবে না আর কি। মানে এরকম আমরা প্রত্যাশা করবো না যে যে কাজটা কর্মীরা পারবে না সে কাজটা করবে, এরকম আমরা প্রত্যাশা করবো না। অর্থাৎ এই ঝামেলার লাইনটা পড়ার আপনার দেওয়ারই দরকার নেই, এই লাইনটা দেওয়ারই দরকার নেই। এটা হচ্ছে ঝামেলার লাইন, মানে একটু উল্টা করে লেখা আছে। তো স্পেশালাইজেশন বলতে দায়িত্ব ভাগ করে দেওয়া আমরা। তো কাজের স্পেশালি নিষেধ করে কর্মচারীদের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে, তা প্রতিটি কর্মচারীর মধ্যে অভিজ্ঞতা এবং শিক্ষা দক্ষতার উপর ভিত্তি করে তারা পালন করবে। মানে যে যে কাজের পটু সে সেই কাজে আমরা তাকে আমরা বসিয়ে দেবো। কেউ লোনে ভালো, তাকে লোন আমরা দিব। কেউ অ্যাকাউন্ট ওপেনিং এ কাস্টমারকে বোঝাইতে পারে, কনভেন্স করতে পারে, তাকে আমরা অ্যাকাউন্ট ওপেনিং এ দিব। এইরকম, তাই না? যে কাজের স্পেশালাইজেশন। তারপরে আছে বিভাগীয়করণ, অবশ্যই সেখানে বিভাগীয়করণ থাকবে। যে আমাদের উপযুক্ত সংগঠনের কাঠামো তৈরি করতে গেলে বিভাগ থাকবে, আমাদের বিভাগীয়করণ করতে হবে, তা নাহলে একত্রীকরণ করা যাবে না, সেন্ট্রালাইজেশন করা যাবে না। যে একজনই মাত্র খালি মানে সব ক্ষেত্রেই আহ, নাক গলাবে, সেক্ষেত্রে আমাদের আহ, স্বৈরাচারী হয়ে উঠবে, প্রতিষ্ঠানটা স্বৈরাচারী হয়ে উঠবে, ওরকম ভাবে করা যাবে না। যেমন একজন ম্যানেজার যে ক্যাশ ইনচার্জকে যে দায়িত্ব দিয়েছে, একজন জিবি ইনচার্জকে যে দায়িত্ব দিয়েছে এবং একজন কি বলে একজন আরএম বা লোনের অফিসারকে যে দায়িত্ব দিয়েছে। এখন এখানে ম্যানেজার যে সবসময় যেন নাক গলায় সব কাজে, তাহলে দেখা যাচ্ছে যে মনক্ষুণ্ণ হবে কর্মী। যেহেতু আপনি কাজের স্পেশালাইজেশন করে দিয়েছেন, বিভিন্ন জায়গায় এই যে বিভাগীয়করণ করে দিয়েছেন, এই বিভাগের দায়িত্ব হেড টেলার দেখবে, এই বিভাগের দায়িত্ব জিবি ইনচার্জ দেখবে, এই বিভাগের দায়িত্ব আমাদের দেখবে, লোনের যে অফিসার আছে যে দায়িত্ব আছে সে দেখবে। এই জিনিসগুলো হচ্ছে বিভাগীয়করণ। বিভাগীয়করণ বলতে সাংগঠনিক কাঠামো কোম্পানির কার্যাবলী, অফিস এবং দলগুলিকে গোষ্ঠীভূত করে। এই পৃথক গোষ্ঠীগুলি সাধারণত বিভাগ হিসেবে উল্লেখ করা হয়। বিভাগগুলি সাধারণত প্রতিটি বিভাগের কর্মীরা যে ধরনের কার্যাবলী সম্পাদন করে তার ভিত্তিতে সাজানো হয়। তবে এটি কোম্পানির বিভাগীয় অঙ্গন তৈরি করার মতো উপায় নয়। মানে এখানে বলা আছে যে আমরা কাজের বিভাগীয়করণ করব।
যে কাজের বিভাগ করলাম, এরকম বিভাগীয়করণ থাকতে হবে। একত্রিতকরণ করা যাবে না। একত্রিতকরণ করলে আমাদের সমস্যা হয়ে যাবে। তাহলে সংগঠন কাঠামোর মূল উপাদানগুলি হচ্ছে আমাদের কাজের বিভাগীয়করণ থাকবে। ওই যে আমি অর্গানোগ্রাম, একটা ব্যাংকের অর্গানোগ্রাম বানিয়ে দেখালাম না, ঠিক ওইরকম কি জন্য করা হয়েছে, যে ওখানে কাজ বিভাগীয়করণ করা হয়েছে, জিবি আলাদা, ক্যাশ আলাদা, লোন আলাদা, তার মধ্যে হচ্ছে আর কি আছে, রিটেল ডিপার্টমেন্ট আলাদা, মানে এগুলা এরকম আলাদা আলাদা করা হয়, এগুলো হচ্ছে বিভাগীয়করণ। চেন অফ কমান্ড, এখানে আমাদের চেন অফ কমান্ড অবশ্যই থাকতে হবে। চেন অফ কমান্ড না থাকলে আমরা এই সাংগঠনিক কাঠামো আমরা থাকবে না, সাংগঠনিক কাঠামো থাকবে না। যদি আপনি ম্যানেজারের কথা, অপারেশন ম্যানেজার না না শুনে হবে না। যদি আপনি অপারেশন ম্যানেজারের কথা ইনচার্জ না শুনে, তাহলে হবে না। এই যে কমান্ড, চেন অফ কমান্ড থাকবে, কমান্ডের যে চেনটা থাকবে, যে সিকলটা থাকবে, এটা অবশ্যই থাকতে হবে, দৃঢ়ভাবে থাকতে হবে, তা না হলে আমাদের এই সংগঠনের কাঠামো টিকবে না। তারপর হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল। একটি প্রতিষ্ঠানের স্প্যান অফ কন্ট্রোল নির্ধারণ করে যে কোম্পানির একটি নির্দিষ্ট ম্যানেজার কতজন কর্মীর জন্য দায়ী দায়ী। অর্থাৎ স্প্যান অফ কন্ট্রোল বলতে এখানে একটু আহ, মানে কর্মীর সংখ্যা বোঝাবে, যে একজন মানুষ জন্য এই যে 4 জন বা 5 জন নিয়ে একটা টিম থাকবে। সে যদি তাকে 15 জনের টিম দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে সেখানে আমাদের সংগঠন কাঠামো থাকবে না, কারণ কন্ট্রোল করতে পারবে না, কন্ট্রোল করতে না পারলে সংগঠন কাঠামো হারা যাবে। তো এই জন্য আমাদের একটা নির্দিষ্ট পরিসর থাকবে, স্প্যান থাকবে। কেন্দ্রীয়করণ করলাম বিকেন্দ্রীয়করণ। সাধারণত আরো কেন্দ্রীয়করণ বলতে যেটা বললাম আমি, যে ক্ষমতা একজনের হাতেই থাকবে, যে এক জায়গা থেকে ক্ষমতাটা প্রয়োগ হবে। কেন্দ্রীয়করণ বনাম বিকেন্দ্রীকরণ এবং আনুষ্ঠানিকরণ আজকে একটু কমতে গেল একটু। আমি সেকেন্ড পার্টের জন্য জয়েন করবো, তো তো সামনের দিন এটা বিস্তারিত আলোচনা করবো না, আর একটু দ্রুত বলতে হবে, এত আস্তে আস্তে বললে শেষ করতে পারবো না। তারপর হচ্ছে আনুষ্ঠানিকরণ, সামনের দিন থেকে এটা দেখবো আমরা। হুম। আজকে তাহলে একটু রাখি, আমি সেকেন্ড পার্টে ওরা ফোন দিচ্ছে, তাহলে সেকেন্ড পার্টে একটু জয়েন করি, হ্যাঁ? ঠিক আছে ভাই। জি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।